শুভেচ্ছা দর্শক সবাইকে। আমরা যথারীতি আজকে একটু লেট হয়ে গেল, একটু দেরি করলাম আমরা কারিগরি কিছু সমস্যার জন্য। দর্শক, কঠিন আলাপের আজকে এই অষ্টম পর্বে আমাদের সাথে যারা অতিথি আছেন তাদের সাথে আপনি ইতিমধ্যে জেনেছেন, তারপর একটু পরিচয় করেছি। চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু, একজন গীতিকার আসসালামু আলাইকুম। এবং বিখ্যাত গীতিকার কবির বকুল ভাই, এবং সুদূর আমেরিকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইমন সাহা দাদা। যদিও দাদা বোধহয় একটু সাইড আছে, আমরা দাদা চেয়ার দেখতে পাচ্ছি। দর্শক, আমরা সবাই জানি যে সিনেমা আসে, সিনেমা যায়, জনপ্রিয় সিনেমা, পরিচিত সিনেমা, ভালো লাগার সিনেমা। একটা সময় আমরা হয়তো গল্প ভুলে যাই, একটা সময় আমরা হয়তো নাম ভুলে যাই, হয়তো দেখতে গিয়ে হঠাৎ মনে পড়ে আরে ওই সিনেমাটা। কিন্তু সিনেমা যেমনই চলুক, সিনেমা যেমনই হোক, হঠাৎ করে কোনো এক অবসরে গুনগুন করে আমাদের মনে কোনো একটা গান হয়তো বেজে উঠলো। আমরা হয়তো একটা গান গাইতে থাকি, হয়তো ততদিনে সিনেমার নাম ভুলে গিয়েছি, সিনেমার গল্প ভুলে গিয়েছি, তো গান আমরা ভুলি না। হয়তো গানের পরিচয়টা মনে থাকে না, কিন্তু গান আমরা ভুলি না। আমরা আমাদের ঢাকাই চলচ্চিত্রের সেই গান নিয়ে আমরা আজ কথা বলবো। ঢাকাই চলচ্চিত্রে সেই গান কতটুকু এখন আমাদের আছে, সিনেমার গান আমাদের গান কতটুকু আছে, তা নিয়ে আমরা কথা বলবো। এবং তা নিয়ে কথা বলার জন্য আমাদের এখানে উপস্থিত আছেন তিনজন গুণী মানুষ। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান স্যার আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমরা অবশ্যই স্যারের রুহের মাগফিরাত কামনা করি। একই সাথে আজ আমরা স্মরণ করছি, আজ 18 বছর পূর্ণ হয়েছে জনপ্রিয় অভিনেত্রী, কিংবদন্তি অভিনেত্রী রওশন জামিলের। আমরা তারও আত্মার মাগফিরাত কামনা করি। আমরা দর্শক একটু লেট করে ঢুকলেও তারপরে করোনা চলছে, করোনার সময় আসলে কে কেমন আছে, ঘরে বন্দি সবাই। একটা প্রশ্ন ভাই সবাইকেই করি, সেটা হচ্ছে যে আপনাদের সবাইকে নিয়ে পরিবারে অভিযোগ ছিল আপনারা সময় দিতে পারেন না, চাকরি, তার পাশাপাশি চলচ্চিত্র, ব্যবসা, চলচ্চিত্র, এই যে সময়গুলো একটা গান তৈরি করতে গিয়ে অনেক সময় চলে যায়, সময় পেত না, সময় পেত না, অনেক অভিযোগ। আর এখন সময় পাচ্ছে, সময় পাচ্ছে, সময় পাচ্ছে। এখন কি অভিযোগের পরিবর্তে কি বিরক্ত হয়ে যাচ্ছে কিনা, ঘরে কেমন কাটছে আপনাদের? রাজু ভাই, আপনার থেকে শুরু করি। ঘরে আসলে একদিক থেকে ভালো কাটছে। হ্যাঁ, ভীষণ ভালো কাটছে। কারণ হচ্ছে যে বউ বাচ্চাকে এত সময় কখনো দিতে পারিনি, সারাক্ষণ ঘরের মধ্যে কখনোই থাকিনি। তো আসলে পারিবারিক ভাবে অনেক ভালো আছি, অনেক ভালো আছি। প্রতিনিয়ত বউ বাচ্চার সঙ্গে খুনসুটি, খাওয়া দাওয়া একসাথে 3 বেলা খাচ্ছি। হ্যাঁ, তারপরে রোজার মাস রোজা রাখছি, নামাজ পড়ছি। মানে সংসারটা মানে ঘরের দিক থেকে অনেক সুন্দর সময় কাটছে। কিন্তু দুশ্চিন্তা হচ্ছে দেশের জন্য এবং কর্মক্ষেত্রের জন্য, যে ফিউচার কি হবে জানি না, অনিশ্চয়তার মধ্যে আছি, সমস্ত কাজকর্ম থেমে গেল। হুম। আর সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, যারা 5 দিন কাজ না করলে ঘরের আহার জুটবে না, সেই সব মানুষগুলি কি অবস্থায় আছে একমাত্র আল্লাহই জানেন। আহ, আহ, পাশাপাশি তো অবশ্যই ভাই আরেকটা ব্যাপার, যে যেহেতু ঈদের সময় সিনেমা নেই, হলে আসছে না, হয়তো আমাদের এখন তো আমরা তো একমাত্র ঈদের জন্য বসে থাকি কিছু আয় রোজগারের জন্য। এটাও হয়তো একটা চিন্তা বিষয়। বকুল ভাই, আপনি কেমন আছেন বাড়িতে? হ্যাঁ, আহ, আমি রাজু ভাই যেগুলো বলছিলেন, একই কথাগুলো আমি বলবো। আমি তাহলে শেষ কথাটার যে ওই যে আমরা যেমন প্রসঙ্গে ওই যেটা সিনেমা, ঈদের সিনেমার হ্যাঁ, প্রসঙ্গে একটু কথা বলে নেই। হ্যাঁ, সেটা হচ্ছে জি যে জি জি বলেন। ভাই, মানুষের জীবন যেভাবে থমকে গেছে, সেখানে সিনেমা না হয় নাই দেখলাম একই ঈদে। হ্যাঁ, সারা জীবনই ঈদের সিনেমা দেখেছি, এটার জন্য কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই আমার। হ্যাঁ, একদমই নাই। মানুষ সিনেমা দেখবে আগে, জীবন তারপরে তো দ্বিতীয় অন্য কিছু। মানুষ ভালো হয়ে উঠুক, মানুষ আশঙ্কা মুক্ত হোক, এই করোনা থেকে আমাদের হোক। হ্যাঁ, করোনার ভ্যাকসিন আবিষ্কার হোক, দ্রুত যেন মানুষ আশ্বাস ফিরে পায় বেঁচে থাকার, তারপরে সিনেমা একসময় দেখতে পারবে মানুষ। ধন্যবাদ। বকুল ভাই, বাড়িতে কেমন কাটছে? হ্যাঁ, ওই যে একই কথা পুনরাবৃত্তি হয়ে যাবে। রাজু ভাই যেটা বললেন, আমরা তো আসলে কর্মব্যস্ততার কারণে পরিবারকে একটু সময় কম দেয়াই হতো। এখন তো অফুরন্ত সময়, সারাদিনই ঘরে বসে। তবে
একটা জিনিস প্রথম প্রথম মনে হতো যে হ্যাঁ এখন অনেক সময় দিতে পারছি, সেটা ঠিক আছে, কিন্তু এই যে সারাদিন ঘরে বসে থাকা, কর্মহীন একটা জীবন, সেটা কিন্তু আবার একটা একঘেয়ে চলে আসছে। এখন অস্থিরতা, এখন মনে হচ্ছে অনিশ্চয়তা, এগুলো এখন বেশি চেপে বসছে। আমার পরিবারের সবাই আছে, কিন্তু তারপর দেখা যায় যে যেহেতু আমি কর্মহীন একটা সময় কাটছে, তাই সেই জায়গাটা নিয়ে একটা অনিশ্চয়তা। আর ওই যে রাজু ভাই যেটা বললেন, পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করছি আর কি, যে আমি হয়তো ঘরে আছি বা আমি একটা চাকরি করছি, একটা আহ, ভালো জায়গায় চাকরি করছি বলে হয়তো আমার নিশ্চয়তা আছে কিছুটা, কিন্তু যারা ওই দৈনন্দিন জীবনযাপন করেন, দিন আনে দিন খায়, বা যারা এই যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেই যে যারা কাজ করতেন, এরা কিভাবে তাদের এই ধরেন না, অন্য সংস্থানটা কিভাবে হবে? এরা তো চাকরিজীবী না, এরা হয়তো একটা প্রোডাকশন, একটা ছবি নির্মাণ হলে তখন সেটার সঙ্গে কাজ করলে তখন কাজ করলেই আয় হয়, কাজ না করলে আয় নাই। তো এই যারা বেকার হয়ে পড়েছে, তাদের জীবনটা কেমন চলছে, এগুলো নিয়ে আসলে দুশ্চিন্তাটা বেশি হচ্ছে। এবং আমাদের বিশেষ করে যারা মধ্যবিত্ত, তাদের তো একটা খুব বাজে অবস্থা। কারণ মধ্যবিত্ত এমন একটা যে তারা কাউকে বলতে পারবে না যে ভাই আমি না খেয়ে আছি, আমার একটু টাকার দরকার বা আমার খাবার দরকার, এটা তো তারা বলতে পারবে না। ওই এগুলো নানানগুলো বিষয়গুলো মাথার মধ্যে খুব চেপে বসে, এবং আমি এগুলো নিয়ে আসলে খুব চিন্তা করি, দুশ্চিন্তা করি। নিজের চেয়েও আমার মনে হচ্ছে যে আমি অন্য আশেপাশের মানুষদের কথা চিন্তা করি, যে এই মানুষগুলো কিভাবে আছে, আর এদের এরা কি করবে, এবং আমাদের এই করোনাকালীন সময়টা কবে শেষ হবে, এবং আমরা আবার সেই কর্মব্যস্ততার মধ্যে ঢুকে যাব, আবার আমাদের ছবি নির্মাণ হবে, আবার সবার যারা কাজ করতো তারা তাদের জায়গাটা খুঁজে পাবে। এগুলো নিয়ে আসলে ভাবনাটা এখন বেশি হচ্ছে। ধন্যবাদ কবির বকুল ভাই। ইমন সাহেব দাদা, আপনি তো দেশের বাইরে আছেন, সেখানেও আবার বন্দি। মানে সব মিলিয়ে পরিস্থিতি কেমন? আমরা একটু বুঝি যে দেশে এবং বিদেশে আসলে আমরা কি সবাই একই রকম আছি কিনা। আমি আগে একটু আমার লোকেশনটা বলে দিই। আমি এখন আছি আমেরিকার ফ্লোরিডা স্টেটে, ফ্লোরিডার সেন্ট্রাল ফ্লোরিডাতে আছি। এখানে পরিস্থিতিটা সেই রকম নিউ ইয়র্কে যে ভয়াবহ চিত্রটা আমরা পুরো বিশ্বে পেয়েছি, সেটার ধারে কাছেও কোনোদিন ছিল না, হয়নি। লাকিলি, খুব লাকিলি হয়নি। প্রথম দিকে সংক্রমকটা ছিল, কিন্তু পরে দিয়ে জিনিসটা একেবারেই বাড়েনি। এবং কালকে লেটেস্ট নিউজ যে গতকালকেই গত পরশু দিনের চেয়ে সংক্রমকের হার 50% কমেছে। এবং আমাদের এখানে কিন্তু লকডাউন কোনোদিনই হয়নি, কারণ এমনিতেই লোক সংখ্যা কম, ওই গ্যাদারিংটা মানুষের গায়ে গায়ে লাগা বা একদম সংস্পর্শে আসার ব্যাপারটা হয় না। এবং যেহেতু এখানে মানুষজন পাবলিক ট্রান্সপোর্ট আছে, কিন্তু মানুষ ম্যাক্সিমাম মানুষই 90% মানুষ নিজের গাড়ি দিয়ে চলে। এত বড় স্টেট আসলে মানে পাবলিক ট্রান্সপোর্টে যাওয়াটাও খুব একটা কনভিনিয়েন্ট না, নিউ ইয়র্কের মতো না বিষয়টা। যে কারণে কিনা যে আপনি যদি আপনার পরিবারের মধ্যে যদি কনফার্ম থাকেন যে কারো নেই, বা আপনি এমন কোনো জায়গায় যাচ্ছেন না, বা এমন কোনো করোনা আক্রান্ত ব্যক্তির পাশে ঘুরছেন না যেটাতে আপনি কন্টামিনেটেড হতে পারেন, তাহলে সেটার আর চান্স নেই। যে কারণে কিনা আমি যেহেতু আপনারা অনেকে জানেন যে আমি মিউজিক প্রোডাকশনের উপরে একটা আমি হায়ার ডিগ্রি নিচ্ছি ফুলসাল ইউনিভার্সিটি থেকে। আমার ইউনিভার্সিটির ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু একদিনও ক্লাস থামেনি, সাথে সাথে এটা অনলাইনে সুইচ করে ক্লাস কিন্তু চলছে। সো আমার জীবনযাত্রাটা প্রথম দিকে হ্যাঁ ডেফিনেটলি ভয় পেয়েছিলাম, সবার মতো আমিও ভয় পেয়েছিলাম যে কি হবে জানি না। বাট 1-2 সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদের লাইফটা একটা নর্মাল জায়গায় চলে এসেছে। যেমন আমার ওয়াইফ, ও ফার্মাসিস্ট, ও নিউট্রিশন ডিপার্টমেন্টে জব করে একটা হসপিটালে। ওর কিন্তু হসপিটালে যাওয়া আসা প্রতিদিনই ছিল, এবং বরঞ্চ ওর ব্যস্ততা আরো বেড়ে গেছিল। তারপর আমি আবার একটা অনলাইনে একটা জায়গায় জব করি, আর আমার মিউজিকের কাজ তো চলছেই, আর ইউনিভার্সিটির কাজ। অতএব আমার কিন্তু ব্যস্ততাটা আগের মতোই ছিল, শুধু বাইরে যাওয়া হতো না ইউনিভার্সিটির কারণে। এছাড়া কিন্তু আমাদের সবকিছুই নর্মালি ছিল বলবো। হ্যাঁ, বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে না, বাচ্চারা ঘরে থেকে স্কুল করছে আর কি। সো যেটা আমি আসলে আমি জানি না, কালকে আমি আমি খুব সারাদিনই আমি রেডিওতে আমি নিউজ একটা চ্যানেল আছে ওটা ছেড়ে রাখি, এটা শুনি প্রায়। তো এখন লোকজনের মধ্যে খুব একটা
রাগ এবং অ্যাঙ্গার মানে চলে আসছে যে এই যে ইনফরমেশন গুলো আমাদের দেওয়া হচ্ছে, এক এক দিন এক একটা বলা হচ্ছে, একদিন বলা হচ্ছে মাস্ক পরতে, একদিন বলা হচ্ছে না মাস্ক না পরতে, একদিন বলা হচ্ছে যে একদমই বেরোবেন না, আবার একদিন বলছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেরোবেন কিন্তু 3 ফিট দূরত্বে থাকবেন। এই যে কনফিউশন একটা কনফিউশন তৈরি করা হচ্ছে মানুষের মধ্যে, তাতে যে মানুষ ঘরে বসে আছে, হ্যাঁ আমরা হয়তো বা করোনাটা স্প্রেড করছি না, কিন্তু ঘরে বসে থাকার কারণে যে ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে আমরা যে পঙ্গু হয়ে যাচ্ছি পার্সোনালি এবং জাতিগতভাবে, এইটা কাটিয়ে উঠতে একটা সরকারের বা একটা ব্যক্তিগত প্রতিষ্ঠানের প্রচুর প্রতিষ্ঠান, ছোট ছোট প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই সেই জিনিসটার কি হবে? এই কারণে কিনা খুব প্রচন্ড রকমের একটা মানে নেগেটিভ একটা অ্যাপ্রোচ সায়েন্টিস্টদের বিরুদ্ধে দেখা যাচ্ছে যে আপনারা ঠিক করে বলছেন আপনাদের কারণে কিন্তু আমরা কিন্তু যা যা বলছেন তাই করছি। আপনারা বলছেন হাত ধুতে হাত ধুচ্ছি, আপনারা বলছেন মুখে মাস্ক পরতে করছি, এখন আবার বলছেন যে বেরোনো যাবে কিন্তু দূরে দূরে থাকতে হবে। তাহলে এতদিন বলেন নাই কেন? তাহলে এই 2 মাস ঘরে বসে রাখলেন কেন? তো এইসব জিনিসগুলি কিন্তু তৈরি হচ্ছে। তো আমি এটা যেমন এখন আমাদের খুলে দিয়েছে বাংলাদেশে, তো এই 2 মাস যে খোলা হলো না, তার মানে কি এখন কি করোনা চলে গেছে? এই জিনিসগুলি এইসব অনেক কিছু আসলে বলার আছে। তো আমি পার্সোনালি বলি আমার জীবনযাত্রা আসলে আগের মধ্যে আছে, কিছুটা চেঞ্জ হয়েছে। এখন বাইরে থেকে আসলেই মেক শিওর করি যাতে ওয়ালেট, গাড়ির চাবি এগুলাকে জাস্ট মানে স্যানিটাইজ করা, হাত ভালো করে ধোয়া, বাচ্চাদের সাথে গোসল না করে ওদের সাথে না মেশা, এই জিনিসগুলি মানে নিউ নর্মস বলে একটা নতুন টার্ম হয়েছে। মানে পাঠ্য বই আমরা যে নিয়মগুলো পড়ে এসেছি ছোট থেকে, সেগুলো নানাভাবে ছুটে গেল, এখন আমরা সবাই সেটা পালন করার চেষ্টা করছি। সেটাই। রাজু ভাই, আমরা বিষয়ে চলে আসি। রাজু ভাই, একটা ব্যাপার একটু জানতে চাচ্ছি যে 80-90 আমরা যদি ওই সময়টা ধরি বা 2000 সেই সময়গুলোতে একটা সিনেমার একটা গান, সিনেমা নিয়ে গান, গান নিয়ে সিনেমা, সবকিছু মিলে মানে যেই আমরা বলতাম যে গীতিকার, শিল্পী, পরিচালক, সঙ্গীত পরিচালক, চলচ্চিত্র পরিচালক সবাই মিলে, সুরকার সবাই মিলে একটা কেমিস্ট্রি ফিল করতো সবার মধ্যে, তারপরে একটা গানের তৈরি হতো। মানে তখন আসলে আপনাদের অ্যারেঞ্জমেন্টটা কি ছিল? আপনারা যখন গান শুরু করলেন বা যখন দেখতেন একজন আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, আসলে তখন সেই সময়টা একটা গান আপনারা কিভাবে তৈরি করতেন? কি প্রশ্ন আমাকে? হ্যাঁ রাজু ভাই, আপনি শুরু করেন, তারপর বকুল ভাইয়ের কাছে যাব। গান আমরা সিনেমার জন্য গান যখন আমরা তৈরি করতাম, গল্প চূড়ান্ত হয়ে যাবার পরে, চিত্রনাট্য চূড়ান্ত হয়ে যাবার পরে আমরা একটা নির্দিষ্ট সিচুয়েশন, নির্দিষ্ট গান নিয়ে আমরা বসতাম স্টুডিওতে কিংবা কোনো বাসায় বা অফিসে। তো সেখানে মিউজিক ডিরেক্টর বসতেন, পরিচালক বসতেন, এবং মিউজিক ডিরেক্টর আর হচ্ছে যে ডিরেক্টর আলোচনা করতেন যে এই গানটা কাকে দিয়ে লেখাবেন। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা হতো। আলোচনার পরে সিদ্ধান্ত হলো যে আচ্ছা এই গানটা গাজী ভাইকে দিয়ে লেখাবো, অথবা কবির বকুলকে দিয়ে লেখাবো, অথবা কাকে দিয়ে লেখাবো। এটা ঠিক হওয়ার পরে হ্যাঁ আলোচনা সাপেক্ষে তখন তাকে কল করা হলো। এরপরে আমরা বসতাম একসাথে, মিউজিক ডিরেক্টর, গীতিকার, ডিরেক্টর। হ্যাঁ, তো একসাথে বসে ডিরেক্টর সিচুয়েশন বুঝিয়ে দিত। হ্যাঁ, তারপরে কোন অ্যাঙ্গেলে কি ধরনের কথাবার্তা আসতে পারে এইটা ডিসকাশন হতো 3 জনের মধ্যে। হ্যাঁ, তো এই ডিসকাশন হতে হতে দেখা গেল 1 সিটিং এ হলো না, 2 সিটিং এ হলো না, 3 সিটিং এ হলো না, দেখা গেছে একটা গান নিয়ে 7 দিন 8 দিন 10 দিনও বসেছে, হয়নি। হ্যাঁ, আবার দেখা গেল এক সময় মিউজিক ডিরেক্টর হ্যাঁ কিংবা গীতিকার দেখা গেল যে বাথরুম থেকে অর্ধেক বাথরুম সাইরা ফোন দিছে যে ভাই বের হয়ে গেছে গান। হ্যাঁ, 2টা লাইন চমৎকার, আমার ভালো লাগছে, দেখেন তো ভালো লাগে কিনা। সে ডিরেক্টরকে বললো, মিউজিক ডিরেক্টরকে বললো, তারপর দেখা গেল যে হ্যাঁ সবাই বললো যে হ্যাঁ এটা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে কালকে বসি। তারপরে বসে আবার গান দেখা গেল ওই পরের দিন রেডি হয়ে গেছে। এইভাবে করে গান হয়ে এসছে। ধন্যবাদ রাজু ভাই। বকুল ভাই, আবার কখনো কখনো এমনও হয়েছে যে 10 মিনিটে গান হয়ে গেছে। বকুল ভাইরে বললাম সিচুয়েশন, সে একটু ঝিম মেরে বসে থাকলো, কিছুক্ষণ পর খচখচ করে লিখে ফেললো, ওই প্রথম লেখাটাই পছন্দ হয়ে গেল, এমনও হয়। আচ্ছা ধন্যবাদ।
বকুল ভাই কি পরিমাণ চাপ অনুভব করতেন একটা গানের জন্য? কারণ হচ্ছে যে আপনার সময় আমরা যদি বলি এক প্রকার যে এক পাশে মেসি এক পাশে রোনালদো এরকম সব বাঘা বাঘা প্লেয়ার যা গান লিখতেন ওই সময়, মানে এটা তো অনেক বড় প্রেশার। বকুল ভাই আপনি আপনি কি প্রিপারেশন নিতেন মানে একটা গানের জন্য, সিনেমার একটা গানের জন্য? আসলে আমি তো আমার ব্যাকগ্রাউন্ড একটু বলতে চাই, আমি তো আসলে অডিও জি, থেকে এসেছি। আগে অ্যালবামের জন্যই গান লিখতাম, আর চলচ্চিত্রে গান লেখাটা একটা স্বপ্ন ছিল আমার জন্য, যে যদি কখনো চলচ্চিত্রে গান লেখার সৌভাগ্য হয়। তো সেই 88-এ অডিওতে লেখা শুরু করেছি, 94-তে প্রথম আমার সুযোগটা আসে, এবং সেই সুযোগটা করে দেন প্রয়াত আবু তাহের ভাই। তিনি আমাকে ফোনে একদিন বললেন যে মানে আমি তখন তপন চৌধুরীর সঙ্গে থাকি, এবং তখন মোবাইলের যুগ ছিল না, রেগুলার ফোনেই। আমি রাতেবেলা বাসায় যখন গিয়েছি তখন তো বলে তোমাকে খুঁজছে আবু তাহের ভাই, সম্ভবত ছিলেন, সিনেমায় গান লেখাবেন, মিস করবে না চান্স। আমি ওনাকে ফোন ব্যাক করলাম এবং উনি আমাকে বললেন যে আপনার তো খালি অ্যালবাম উল্টাইলে আপনার নাম দেখি, ছবিতে গান লিখবেন কিনা। তো আমি আমি বললাম যে অবশ্যই ভাই, এটা তো আমার একটা স্বপ্ন। বলে তাহলে আমার বাড়িতে আসেন। তো পরদিন ওনার আপনার মোহাম্মদপুর বাসবাড়ি, ওখানে ওনার বাসায় গেলাম। ওই ছবির নাম ছিল অগ্নি সন্তান, ছবির পরিচালক ছিলেন আবুল খায়ের বুলবুল ভাই। তো আমার তো ফিল্মের অভিজ্ঞতা নাই, শুধু ফিল্মের বিভিন্ন রেকর্ডিং এ গিয়েছি, যেমন ইমনের বাবা সত্যদা, উনি আমাকে খুব আদর করতেন, ওনার ছবির রেকর্ডিং আমি প্রায় শ্রুতিতে যেতাম, রেকর্ডিং এ থাকতাম, দেখতাম, সেগুলো আছে, সে একটা দেখার অভিজ্ঞতাটা আছে, কিন্তু সরাসরি ফিল্মের গান লেখার অভিজ্ঞতাটা আমার একদম শূন্য তখন পর্যন্ত। কারণ আমরা অ্যালবামে গান করেছি, যে আমি প্রণবদার সঙ্গে বসেছি, দাদা বললো যে এই শিল্পীর জন্য গান করতে হবে, গান লেখো। ফাটাফাট দেখা গেছে এক বসাতেই 4টা 5টা গান লিখে ফেলেছি, দাদা শুরু করে ফেলেছেন, গান হয়ে গেছে। কিন্তু ফিল্মের বিষয়টা গিয়ে দেখলাম যে একদম অন্যরকম। এখানে আমাকে আমি যখন গেলাম, আমার ছবির প্রেক্ষাপটটা পুরো বোঝানো হলো, যে আমাদের ছবির একটা রোমান্টিক গান, ছবির এই সিচুয়েশন, পুরো সিচুয়েশনটা আমাকে ওনারা এক্সপ্লেইন করলেন, ডিরেক্টর। তারপরে বললেন তুমি লেখো। তখন আমি তো আমার স্টাইলে, আমার অ্যালবামে যেমন গান লিখতাম নিজের মতো করে ভেবে দিলাম। উনি বললেন যে না, এটা তো হয়, মিলে নাই, তোমার সিচুয়েশন আমার এরকম। ওইরকম ভাবে আসলে বুঝিয়ে টুঝিয়ে তারপরে আমি আস্তে আস্তে যখন পুরোটা মাথার মধ্যে নিতে পারলাম, তারপরে হয়তো গানটা হলো, এবং ফাইনালি আমি তার ছবিতে আমি 2টো গান লিখেছিলাম। তো আমার মনে আছে প্রথম গানটা লিখতে আমার 3 দিন সিটিং দিতে হয়েছে। প্রথম দিন গিয়েছি, প্রথম দিনের মুখের প্রথম 2টা লাইন হয়তো হয়েছে, পরের দিন আবার যে মুখটা শেষ হলো, তারপর দিন অন্তরা করে, এরকম 3 দিন 3টা সিটিং এ একটা গান শেষ করেছি। অথচ 3 দিনে দেখা গেল যে আমি অ্যালবামের জন্য 12টা গান লিখে ফেলতাম। ঠিক আছে, বলার কারণ এটা হলো যে ফিল্ম একটা অন্য অন্য মাধ্যম, এবং সেখানে আসলে চলচ্চিত্রের ছবির প্রয়োজনেই গান আসে, গানের প্রয়োজনে ছবি না। তো যার জন্য ছবিটাকে মাথায় নিয়ে, গল্পটাকে মাথায় নিয়ে আমাদের গান লিখতে হতো। এবং সেখানেও ব্যাপার আছে যে গান আমি লিখলাম, সুরকার সুর করলেন, তারপর দেখা গেলো গাইতে গিয়ে এমনও গেছে যে সিঙ্গার যখন গান গাইছেন, শব্দটা হয়তো এক জায়গায় ঠিক মতো থ্রোয়িংটা হচ্ছে না, হচ্ছে না, বলে শব্দ চেঞ্জ করে দাও, কঠিন শব্দ হয়ে গিয়েছে, বা কোনো শব্দ খেয়ে যাচ্ছে, সুখ বুক কটা পাওয়া যাচ্ছে না, না এই শব্দটা চেঞ্জ করে দাও। মানে ওরকম ভাবে আমাদের নানান রকম কাজ করে কিন্তু পুরো গানের সিকোয়েন্স, সুর, সবকিছু মিলিয়ে তারপর একটা পূর্ণাঙ্গ গান তৈরি হয়েছে। এবং এটা একটা টিম ওয়ার্কের ব্যাপার ছিল। এটা আমি এসে লিখলাম হয়ে গেল তা। রাজু ভাই যেটা বলছিলেন যে একটা গান নিয়ে 10 দিন, এরকম গেছে, একটা নিয়ে হয়তো 5 দিনে চলে গেছে, গান হয়নি, কিন্তু আবার দেখা গেছে 10 মিনিটেও গান হয়ে গেছে। আমি মাথার মধ্যে নিলাম, তারপরে আমি আমার মতো চিন্তা করে দিলাম, দেখা গেল যে ডিরেক্টরও পছন্দ করলেন, মিউজিক ডিরেক্টর পছন্দ করলেন, তারপরে গান হয়ে গেছে, এরকম হয়েছে। তো এই অভিজ্ঞতাটা আসলে একদম অন্যরকম। এবং আবারও বলি, চলচ্চিত্রের গান কিন্তু বললেই যে চলচ্চিত্রের গান লিখি, সবাই কিন্তু তাহলে অনেকেই লিখতে পারতেন। আমি এটা খুব ইয়ে নিয়েই বলি, সবাই কিন্তু এসে এই জায়গায় কিন্তু মানে ফিট হতে পারেনি বলেই হয়তো আমাদের সীমিত গীতিকার চলচ্চিত্রের গান লিখছেন বা এখন লিখছেন আর কি। ধন্যবাদ। আমি একটু যোগ করি বকুল ভাই আপনার সঙ্গে। এমনি গান লেখা অ্যালবামের জন্য কিংবা রেডিওর জন্য, অন্য কোনো মাধ্যমের জন্য গান লেখা, সেখানে গীতিকার যতখানি স্বাধীন, চলচ্চিত্রের ক্ষেত্রে ততটা স্বাধীন নন তিনি। তো সেখানে নিজের মনের মতো করে গান লেখা আর পরিচালকের ইচ্ছাটাকে বাস্তবায়ন করা, চিত্রনাট্যের দাবিটাকে বাস্তবায়ন করা, অন্যের ইচ্ছায় গান লেখা, এটা কিন্তু কঠিন কাজ। হ্যাঁ, তারপরে আবার কিছু কিছু পরিচালক আছেন যারা একটু খুটখুটে আর কি। তো সেখানে যে নায়ক বা নায়িকার মুখে গান আসবে চলচ্চিত্রে, সেই চলচ্চিত্রের নায়ক নায়িকাদের পেশা কি, তাদের এডুকেশন কি, তাদের ব্যাকগ্রাউন্ড কি,
এইসব ব্যাপারগুলো জেনে নিয়ে গানের কথা ওইভাবে সাজাতে হয় যে ওর হাইট অনুযায়ী যার মুখে গানটা যাবে তাদের হাইট অনুযায়ী গানের কথা লিখতে হয়। তো এই যে চরিত্রকে আগে ধারণ করা, তারপরে সেই চরিত্রের ম্যানার অনুযায়ী গান লেখা, সেই সাথে পরিচালকের ইচ্ছা আর হচ্ছে মিউজিক ডিরেক্টরের ইচ্ছা। তো এই সমস্ত ইচ্ছাকে নিয়ে গান স্যাটিসফ্যাক্টরি গান লেখা খুব কঠিন কাজ, এটা খুব কঠিন। এই জন্য এটা সংক্ষেপে বলে যে ফরমায়েশি কাজ আর কি, ফরমায়েশি কাজ। চলচ্চিত্রে গান লেখাটা একটা ফরমায়েশি কাজ, নাকি রাজু ভাই ঠিক বললাম না? ফরমায়েশি ঠিক আছে, স্বাভাবিক অর্থে ফরমায়েশি কথাটা ঠিক আছে, কিন্তু ওটাও সৃজনশীল যে আপনি গান লিখছেন অথচ স্যাটিসফাইড আমি হব। হ্যাঁ, চলচ্চিত্র আমার, পিকচারাইজ করবো আমি, নায়ক নায়িকাদেরকে পারফর্ম করাবো আমি, কিন্তু আপনি গান লিখে দিয়েছেন আমি খুশি হয়েছি, এটা কঠিন কাজ। ধন্যবাদ। ইমনদা, আমি একটা ব্যাপার জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি আপনার জ্ঞান হওয়ার পর থেকে দেখেছেন যে এক একটা গান নিয়ে আমাদের সত্য সাহা উনি যে বিশাল আয়োজন করতেন, আপনি সেই পরিবেশের মধ্যে বড় হয়েছেন, আপনি সেই ব্যাপারগুলো দেখেছেন। আপনি যখন মিউজিক করতে আসলেন, আপনি কি এই সুযোগটা পেয়েছেন? এত আয়োজন, এত কিছু, এতগুলো মানুষ নিয়ে একটা গানে মিউজিক হবে, একটা ভাবনার বাস্তবায়ন হবে, সেই সুযোগটা কি আসলে আপনি পেয়েছেন? বা তখনকার আপনি যা দেখেছিলেন তখনকার সাথে আসলে পার্থক্যটা কি পেলেন? দেখেন, আয়োজনের কথা যদি আপনি বলেন, যেটা কিনা সেই সময়ে 60s বা 70s যখন লাইভ রেকর্ডিং হতো, একসাথে মিউজিশিয়ানরা বসে বাজাতে এবং একই সাথে একজন সিঙ্গার গাইতেন এবং সাথে সাথে ওটা রেকর্ড হয়ে এবং সাথে সাথে মিক্স হতো। এটা ছিল আসলে এটার একটা আমি বলবো যে টেকনোলজির ব্যাপার। এই টেকনোলজিটা তখন ওইরকমই ছিল, এর বাইরে এটার সুযোগটা ছিল না। আপনাকে লাইভ রেকর্ডিং করতে হবে, এটাই ছিল সিস্টেম। কিন্তু পরে যখন ট্র্যাক রেকর্ডিং আসলো, 4 ট্র্যাক রেকর্ডিং, তারপর মাল্টি ট্র্যাক, এখন ডিজিটাল রেকর্ডিং, তো টেকনোলজির কারণে কিন্তু তখন কিন্তু ওই বাবা থাকতেই কিন্তু জিনিসগুলি তখন যখন 16 ট্র্যাক চলে এসছে বাংলাদেশে, তখন কিন্তু হয়তোবা রিদম সেকশনটা করা হতো, তারপর আস্তে আস্তে মিউজিশিয়ান কিবোর্ড সেকশন করলো, বাঁশিটা বাজলো, তারপরে সিঙ্গার এসে গানটা গাইলো। তখন কিন্তু ওই ব্যাপক একসাথে বাজানোর ব্যাপারটা কিন্তু আর দরকার পড়ে না আসলে। এটা যেমন আমি একটা গানে আমার মনে আছে, আমার একদম প্রথম দিকের ছবির নাম সবার অজান্তে, বকুল ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। অমিত কুমার গিয়েছিলেন গানটা, শ্রীরাধা ব্যানার্জি, তুমি ছিলে তুমি আছো। আমার মনে আছে গানটার রেকর্ডিং আমি মিউজিক রেকর্ডিং আমি কলকাতায় করেছিলাম, মিউজিক এবং ভোকাল দুইটাই। এবং সেই গানে কিন্তু আমার প্রায় 35 থেকে 40 জন মিউজিশিয়ান বাজিয়েছিলেন। তো ওই আমি খুব লাকি, ওই সময়টাও আমি পেয়েছি এবং ওটা আমি লাইভ রেকর্ডিং করেছিলাম, শুধু ভয়েসটা পরে নিয়েছিলাম। তো একদম ট্র্যাডিশনাল ওয়েতে তখনও কলকাতায় কাজ হতো, যে একসাথে বসে সব ভায়োলিনিস্ট, কোরা, রিদম সেকশন, অন্যান্য যে যারা যারা বাজায় সবাই কিন্তু বাজিয়েছিলেন ওই গানটার মধ্যে। তো ওইটা পেয়েছি, এখন ওটার প্রয়োজন পড়ে না আসলে। তো এটাতে ভালো খারাপের কিছুই নাই। এটাতে এখনকার টেকনোলজি এরকম, সেই সময় টেকনোলজিটা ওরকম ছিল। তো ক্রিয়েটিভিটি কিন্তু চেঞ্জ হয় নাই কোনো। তখন তো একটা মানুষ একটা মাথা থেকে বের করে একটা পিস তৈরি করতেন, একটা কাউন্টার মেলোডি তৈরি করতেন, রিদম সেকশনটা কিভাবে তৈরি করতেন। রেকর্ডিং এর প্রসেসটা তখন একসাথে হতো, এখন আলাদা ভাবে হয়। তো এত এই জিনিসটাই চেঞ্জ হয়েছে, কিন্তু আর কিছু কিন্তু থট প্রসেস কিন্তু ওইটাই আছে, সেটাই আমি বলছি। কিন্তু হচ্ছে যে এখন তো আমরা হয়তো একটা কিবোর্ড একটা গিটার। রুবেল, একটু বলি আমি, যে গানটার কথা বললো আর কি, আমি আসলে কেন বলছি, কেন আমি টেনে নিতে চাচ্ছি, আসলে এই গানটা একটা স্মৃতি, মানে আমার জন্য একটা বিরাট স্মৃতি। যে ইমনের সঙ্গে আমার প্রথম ইমনের সঙ্গে আমার কাজ, এবং এই গানটি সৃষ্টি হয়েছিল 17 পরিবার। আমি ওই বাসায় থাকতাম, 3 তলা একটা ভাড়া বাড়িতে। এবং কেন বলছি কথাটা, যে ইমন আমাকে ফোন দিয়ে বলো যে একটা গান নিয়ে বসতে হবে, তো একটু সময় ভাবলো যে হ্যাঁ অসুবিধা নেই, আজকে বসতে পারি। বিকেলে আমার টাইম দিলাম সন্ধ্যাবেলা, এবং আমার বাসায় ও বললো যে চলে আসবে, আর কিছু কিন্তু বলেনি। তো আমি আমার ওয়াইফকে নিয়ে মার্কেটে গিয়েছি, এটা 97 সালের কথা বলছি, ডিসেম্বরের সময়ের কথা। এবং হঠাৎ করে আমার মোবাইলে ফোন এলো, আঞ্জাম মাসুদ আমার বাসায় ছিল, ও বললো যে বকুল ভাই আপনার বাসায় সত্যদা আসছেন। আমি বললাম সত্যদা আসছেন, আমি তো
খুব অবাক হয়ে গেলাম। বলে যে আমি বললাম আমি আসছি। তারপরে দৌড়ে বাসায় আসলাম, দেখি যে ইমন, তার বাবা এবং তার মামা শিল্পী চক্রবর্তী, সবার জন্মের ছবির পরিচালক, তিনজন। তো আমি তো তো দাদাকে দেখে আমি তো খুব অবাক একদম, মানে উনি আমার বাসায় আসছেন, এটা তো একটা বিস্ময়কর ব্যাপার না? দাদা বললো যে চলে আসলাম তোর সারপ্রাইজ দেওয়ার জন্য। এবং আমার সৌভাগ্য হয়েছিল যে ওই গানটা আমরা যখন বসেছি উনি ছিলেন, এবং ওই ইমন সুর করেছিল আগে, সুরের উপর গানটা লিখেছিলাম। এবং এই গানটি রেকর্ড করতেই কলকাতায় গিয়েছিলেন, পরে ইমন রেকর্ড করে চলে আসতেন, কিন্তু দাদা ব্যাকগ্রাউন্ড করার জন্য থেকে গিয়েছিলেন, আমি জানি, মনে হয় তাই বোধ হয়। এবং পরে দাদা মরদেহ আসলো আর কি, নাকি ইমন? রাইট রাইট রাইট। এই জন্য আমার একটু মনে পড়লো বিষয়টা। এটা খুবই আমাদের মানে একদম একটা মানে ইমোশনাল একটা স্মৃতি আমার আর বকুল ভাই দুজনেরই। এবং গানের লিরিকটাও কেমন জানি মিলে যায়, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে, তুমি ছাড়া মরে যাবো, জেনে রাখবে, পৃথিবীতে আমি শুধু মন দেবো প্রাণ দেবো তোমাকে। আবার গানের লিরিকটা দেখি ফেসবুকে দিচ্ছে। সুদীপ কুমার দীপ আবার দিয়েছে। এটা আপনার যখন কথা শুরু করেছেন তখনই সেই লাইনটা লিখে পাঠিয়েছে, কমেন্ট করেছে। এবং অদ্ভুত সুন্দর একটা গান হয়েছিল, অদ্ভুত সুন্দর। ওই যে ইমন বলছিল যে 35-40 জন মিউজিশিয়ান, গান শুনলেই বোঝা যাবে যে এটার মধ্যে যে অর্কেস্ট্রেশন হয়েছে দারুণ, মানে অসাধারণ। শাকিল খান, শাবনুর কম্পোজিশন, নাচের কম্পোজিশনটা খুব ভালো, কোরিওগ্রাফ খুব ভালো হয়েছিল। হ্যাঁ, তো আসলে অসাধারণ, মানে অসাধারণ একটি গানও হয়েছিল। সবকিছু মিলে আমি বলি যে চলচ্চিত্রের গানগুলো যে আগে আসলে একটা টিমওয়ার্ক এবং গানটা ভালো করার যে একটা চেষ্টা ছিল, সেগুলো এরকম কিছু কিছু গানের রেফারেন্স আমরা এখনো আছে। রাজু ভাই, যে ব্যাপারটা জানতে চাচ্ছি যে এখন যখন সিনেমার গান আপনারা করছেন, এই যে আপনারা কি মানে লিপসিং যে করবে তার ব্যক্তিত্ব, তার চরিত্র, এইটার উপর কি গায়ক গায়িকা আপনারা ঠিক করছেন, বা গানটার উপরে, নাকি কার কত জনপ্রিয়তা, ফেসবুকে কার কত ফলোয়ার, ইউটিউবে কার কত হিট, এইটার উপরে আপনারা গায়ক গায়িকা ঠিক করছেন সিনেমার গান? না না, আমরা কে কত হিট আমরা ওইটা বিবেচনায় আনিনি। হ্যাঁ, ওইটা সেকেন্ডারি। প্রথম ব্যাপার ছিল যে গানের কথা এবং সুর ঠিক হয়ে যাবার পরে তখন মিউজিক ডিরেক্টরের উপরে এই দায়িত্বটা প্রধানত থাকে, যে এই গানটা কোন শিল্পীর কণ্ঠে গেলে পরে আমরা প্রপার ইয়াটা পাবো, ফিলটা পাবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে মিউজিক ডিরেক্টর যখন সাজেস্ট করতেন যে অমুক হলে পরে সবচেয়ে ভালো ফিলটা পাবো, বা অমুক গাইলে এই গানটা হ্যাঁ খুব ভালো ফিলটা পাওয়া যাবে, তো সেই শিল্পীর দিয়েই আমরা গানটা গাওয়াইতাম। এবং এখনো তাই করি আমরা। কে বেশি জনপ্রিয় তার চেয়ে বড় কথা হলো যে সিনেমায় তো নানান ধরনের গান তৈরি হয়, কোনোটা হয় রোমান্টিক গান, কোনোটা হয় স্যাড গান, কোনোটা হয় একটু রক, র্যাপ। তো সব রকমের গান তো আর এক শিল্পী ভালো গায় না। জনপ্রিয় হলেই তো সব রকমের গান সে গাইতে পারবে না। তো কোন গানের জন্য জাকির ভাই, যেমন আপনার কথা ধরে বলি, জাকির ভাই জি হুজুর ছবিতে একটা গান করেছে, গানটা একটু ব্যান্ড প্যাটার্নের গান হবে, এবং গানটা আমি যখন লিখতাম, এখন সিঙ্গার কে গান করবে এই নিয়ে আমরা কিন্তু গবেষণা করে পরে চিন্তা করলাম যে মেহেরিনকে দিয়ে গাওয়াবো। মেহেরিনকে দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওই যেটা বলছি যে গানটার জন্য যাকে প্রয়োজন ঠিক ওই চিন্তা করেই কিন্তু আসলে পরে অ্যাপ্লিকেশনটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেইটাই সেইটাই। মেহেরিন যেমন ও তো সচরাচর প্লেব্যাক করে না, কিন্তু ওই গানটা প্লেব্যাক করে না, হ্যাঁ সে করবে। রাজু ভাইয়ের ছবিটা আবার উনি কিন্তু মেহেরিন, হ্যাঁ হ্যাঁ, এবং গানটাও খুবই ভালো গান ছিল, গানের কথা তো চমৎকার ছিল। ওই যে 6টায় ঘুম থেকে ওঠা, হ্যাঁ, তারপর কলেজে ছোটা, ভাল লাগে না আর ডিসিপ্লিন, হ্যাঁ ভাল লাগে না আর ডিসিপ্লিন, হ্যাঁ আমি লাইফ লিড করব আমার মতো প্রতিদিন। হ্যাঁ, তবে আমি রাজু চাচাকে বলি, আমি রাজু চাচাকে চাচাই বলি, এই জন্য সবার সামনে চাচাই বলছি। হ্যাঁ, অসুবিধা নাই। অনেক বেশি গভীর, অন্যরকম আমাদের। আসলে আমরা একদম পরিবারের মতো, আমি বকুল ভাই, রাজু চাচা, আমরা। যাই হোক, ওটা ওই বিষয়ে পরে গেছে। দেবাশিস আবার হচ্ছে আড্ডাটা বেশ জমেছিল, ভালো লাগছে। হ্যাঁ, দেবাশিস আমার ছোট ভাই, আমার কাজিন, আমরা একসাথে ইকোলো পিঠে বড় হয়েছি। যাই হোক, তারপর নয় সে তো। যেটা বলছিলাম যে রাজু চাচা কিন্তু যেটা বলেছেন, বকুল ভাই যেটা বলছেন, আমিও এগ্রি করি যে আমরা ক্যারেক্টারের প্রয়োজনে আগে দেখেছি গানটা কে ভালো গাবে। তবে ইদানিং কিছু ডিরেক্টরের সাথে আমরা আমাদের কাজ করছি, যেহেতু আমি একদম
অনেক সিনিয়র ডিরেক্টর, সেই সৌভাগ্য হচ্ছে বাসু চ্যাটার্জি, সুভাষ দত্ত, নারায়ণ ঘোষ, মিতা, ওনাদের সাথেও ছবিতে কাজ করার, এবং গতকালকের পরিচালক মনে করেন যারা এসছে ডেবিউ ডিরেক্টর বা খুব যারা একদম নতুন করে তাদের সাথেও কাজ করে। কিন্তু এখন কিন্তু একটা টেন্ডেন্সি এসে, যেটা কিন্তু রুবেল ভাই বললেন, যে ইউটিউবে কার ভিউ বেশি, কার ফলোয়ার বেশি, তাদেরকে চিন্তা করে গান করতে বলা। সেই গানগুলি কিন্তু পরে দেখা যায় কি স্ক্রিনে আসলে কিন্তু সেই রকম ম্যাচ হয় না। যেমন আমরা কিন্তু রাজু চাচা কিন্তু একটা কথা বারবারই বলে আসছে যে আমরা গল্পের প্রয়োজনে, গল্পের ওই ক্যারেক্টারটা কি, আমার এই গল্পের হিরো কথার কথা শাকিব খান। শাকিব খান কি ধনীর ছেলে না গরিবের ছেলে, ওর ব্যাকগ্রাউন্ডটা কি, শাকিব খানের ক্যারেক্টারটা কি, ও কি ধরনের লাইফস্টাইল লিড করে, সেই ধরনের কিন্তু লিরিকটা কিন্তু আমরা মেনটেন করি, লিরিকটা লেখার, এবং তখন গাইবে কে। হ্যাঁ, তো কিন্তু এখন কিন্তু আচ্ছা একটা গান অমুক হিট, অমুক হিট, ওকে দিয়ে একটা গান করি, পরে দেখা গেলো চলচ্চিত্রে কোনোভাবেই মিলছে না গানটা ক্যারেক্টারের সাথে। দেখা যায় হিরো হিরোইন গ্রাম্য ভাষায় কথা বলে, কিন্তু যখন হঠাৎ করে গানে চলে আসলো, গানের সাথে কোনো মিল নেই গল্পের, খুব খাপ ছাড়া মনে হয়। তো এই জিনিসগুলি কিন্তু হচ্ছে এখন, এবং এগুলো কিন্তু আসলে জনপ্রিয়তা পাচ্ছে না, একেবারেই পাচ্ছে না। মানে ওই যে জি বকুল ভাই বল। আমরা ওই যে যেমন সমীর কাওয়ালকে দিয়ে আমরা একটা গান করলাম না, কোন ছবিটা কি যেন ছিল, কাছে কাছে লতা পাতা নদীর বুকে পানি। হ্যাঁ, মানে ওই যে গল্পের প্রয়োজনে বা গানের প্রয়োজনে সমীর কাওয়ালকেও অ্যাপ্লাই করা হয়েছে। মনে হচ্ছে যে এই গানটা যারা রেগুলার করে তাদের চেয়েও উনি করলে জিনিসটা একদম প্রপার হবে, এই জন্য সমীর কাওয়ালকে দিয়েও গান করানো হয়েছে। মানে এরকম অনেক গানই ইয়ে আছে যে গানটা আসলে যে আমরা নিয়মিত যারা করছেন তাদের বাইরে। কিন্তু এখন ওই যেটা বলছে ওই যে ইউটিউবের বিষয়টা, এটা আমিও এই ব্যাপারটায় আমিও একটু যে আমরা হয়তো দেখা যায় যে কার বেশি হিট হবে তাকে দিয়ে আমরা গানটা করানোর চেষ্টা করছি, কিন্তু ফাইনালি স্ক্রিনে গিয়ে গানটা কি আসলে কতটুকু ঠিক ভালো লাগছে। চলচ্চিত্রের গান বকুল ভাই, চলচ্চিত্রের গান ওইভাবে হওয়াই উচিত না। সেখানে আসলে আমি যেটা ভাবি, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে চলচ্চিত্রের গান সেখানে যেন আমাকেও খুঁজে না পাওয়া যায়, কবির বকুলকেও খুঁজে না পাওয়া যায়, আর ওই ইমন চাচাকেও যেন খুঁজে না পাওয়া যায়। গানটা আমরা যেন মনে হয় যে ওটা চলচ্চিত্রের জন্য, ওই গানটার জন্য তৈরি হয়েছে। হ্যাঁ, তো ওইটার সঙ্গে মিশে যেতে পারাটাই হচ্ছে চলচ্চিত্রের মূল কাজ। হ্যাঁ, তো সেখানে যদি কেউ ইন্ডিভিজুয়াল হয়ে যায়, যে চলচ্চিত্রের সঙ্গে ম্যাচ করে না, চলচ্চিত্রের সঙ্গে হারিয়ে গেল না, আলাদা হয়ে গেল অমুকের গান হিসেবে। হ্যাঁ, যেমন আমাদের দেশের যেমন আপনাকে বলি যে আপনি এই বিষয়টা একটু আমাদের খোলসা করতে পারেন যে আপনার ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবির টাইটেল গানটা শাম্মী আক্তার উনি কত আগে গানটা গিয়েছেন, কিন্তু আপনি ছবির প্রয়োজনে গানটা আবার নতুন করে অ্যাপ্লাই করেছেন গান, এবং এটা যথার্থ ছিল বলে এই গানটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। মানে শাম্মী আক্তার পেয়েছে ওই গানটা। দেখেন ওই গানটা হয়েছে কি, আমরা যখন নিলাম, আমরা মিউজিক কম্পোজিশন ওই একই মিউজিক ডিরেক্টরকে দিয়ে করাইছি, কিন্তু সাদি ভাইকে দিয়া। হ্যাঁ, সেই করেছে, নতুন করে কম্পোজিশন করেছেন, কিন্তু সিঙ্গার আমরা অপরিবর্তিত রেখেছি একটা কারণে, সেটা হলো যে ওনার বয়স যাই হোক 40 বছর ধরে মানুষ শুনে এসছে ওনার কণ্ঠে এই গানটা। হুট করে এই গানটা অন্য কেউ গাইলে পরে মানুষ এটা নিতে পারবে না এবং জার্ক করবে। হ্যাঁ, তো সুতরাং আমাদের এখানে কে জনপ্রিয়, কার বয়স কত, এটা বিষয় না, যার গান সেই গাবে। আমরা সেখানে একদম ডিটারমাইন্ড ছিলাম এবং তার রেজাল্টও আমরা পেয়েছি। এবং শাম্মী আপা শেষ জীবনে এই জাতীয় পুরস্কারটা পেয়ে গেলেন। হ্যাঁ, আমি উনাকে বলেছিলাম যে আপনি জাতীয় পুরস্কার পাবেন, এবং বলে যে বাইরে তোর ফুলচন্দন করুক মুখে, এই কথাটা আমার কানে এখনো বাজে। উনি বলেছিলেন বকুল ভাই আমারে দেখলে এইরকম গায়ের মধ্যে হাতাইতো, বাইডি বাইডি আপনি আমার একটা জাতীয় পুরস্কার দিয়ে দিলেন। হ্যাঁ, আমি খুব খুশি। আমি বললাম যে আমি দেই নাই, আপনি পাইছেন, আপনার যোগ্যতাই পাইছেন। তো বললো যে না, ক্ষেত্রটা তো আপনি তৈরি করে দিচ্ছেন। আর ওই বাইডি একমাত্র, হ্যাঁ একমাত্র সেই বলতো বাইডি। ধন্যবাদ। আচ্ছা ইমন ভাই, আপনার থেকে এবার শুরু করি নতুন একটা প্রশ্ন, এটা আমি তিনজনের কাছ থেকে জানতে চাবো। সেটা হচ্ছে যে আমাদের আগে থেকেও ক্যাবারে গান ছিল, আমরা দেখেছি ক্যাবারে ডান্স, ভিলেনের আস্তানায় গান হতো, সেখানে গুন্ডারা থাকতো, তারা এই গানের সাথে হয়তো সিনেমা শেষে আসতো। এই শেষে যে গানটা হতো সেই গানটা মাঝখানে নিয়ে আসা হলো, নাম দেওয়া হলো আইটেম সং। আগে হতো শেষ ফাইটের আগে, এখন মাঝখানে চলে আসছে, নাম দেওয়া হলো আইটেম সং। এই আইটেম সং এ আসলে আমাদের সিনেমা কতটুকু উপকৃত হলো ভাষাগতভাবে,
সিনেমার চরিত্রগত ভাবে সিনেমার লুক আপ যদি আমরা বলি, প্রদর্শনী এই জায়গাটা আসলে কতটুকু উপকৃত হলো এবং সেটা আপনার কাছ থেকে আমি শুরু করছি। আইটেম সং আগে বলছেন শেষে ছিল, এখন মাঝখানে 2 দিন পরে দেখবেন যে টাইটেলে চলে আসছে, পরে দেখা গেল যে আইটেম সংটাই পুরো ছবি। যাক, জোক অ্যাপার্ট, আসলে চলচ্চিত্রটা কিন্তু এটার খুব বড় একজন গুণী পরিচালক, হলিউডের একজন গুণী পরিচালক বলেছিলেন যে চলচ্চিত্রটা হচ্ছে ইটস এ মিক্স অফ আর্ট অ্যান্ড বিজনেস। হ্যাঁ, এবং সেটা হচ্ছে, এবং আর্ট এবং বিজনেস দুইটাই সমানভাবে ওটাতে জড়িত। আমি খুব নান্দনিক ছবি বানালাম, কিন্তু ছবিটা একেবারেই চললো না, কেউ দেখলো না, তাহলে কিন্তু চলচ্চিত্র, আমরা সবসময় বলি চলচ্চিত্রের ব্যবসা। হ্যাঁ, এটা ইজ জাস্ট নট অনলি এন আর্ট। তো সেখানে যখন বাণিজ্যিক ব্যাপারটা যখন চলে আসে, তখন বিনোদন এবং বাণিজ্যিক ব্যাপারটা চলে আসে, তখন আমরা চেষ্টা করি যাতে আমার এই চলচ্চিত্রটা সব ধরনের টার্গেট অডিয়েন্সের কাছে যায়, এবং একটা শ্রেণীর টার্গেট অডিয়েন্সের কে ধরার জন্য ওই সিচুয়েশনটা হয়তো তৈরি করা হয়, যে ঠিক আছে এই আইটেম সংটা দেখার জন্য হয়তো একটা শ্রেণীর দর্শক যাবে, এই গানটা হিট হলে আমার ছবির রেভিনিউটা কিছুটা বাড়বে। হ্যাঁ, সেই চিন্তা করেই করা। আম, এটার পক্ষে বিপক্ষে আমি আসলে বলবো না, যে কারণ এটা ডিপেন্ড করে চলচ্চিত্রের সিচুয়েশনের উপর। আমরা যদি বিখ্যাত ছবি শোলের উদাহরণ টানি এখানে, গব্বর সিং এর সেই আস্তানাতে মেহবুবা মেহবুবা, বিখ্যাত সেই গান রাহুল দেব বর্মনের, হ্যাঁ, গাওয়া, একেবারেই কিন্তু মিলে গেছে সিচুয়েশনটার সাথে, কোনো সময় মনে হয় না এটা আরোপিত। আর কিন্তু এখন এখন কিছু কিছু চলচ্চিত্র দেখা যাচ্ছে একেবারেই কোনো প্রয়োজন নেই, হঠাৎ করে একটা চলে আসলো একটা আইটেম সং। সেটা আসলে আহ, ভালো বড় পরিচালকের ছবিতে ওগুলো দেখা যাবে না। আমি কোনোদিন জাকির হোসেন রাজুর ছবিতে সেরকম একটা অযৌক্তিক কোনো আইটেম সং আমি দেখিনি, এবং কোনোদিন দেখবো বলেও আশা করি না। জাকির হোসেন রাজুর ছবিতে আইটেম সং থাকতেই পারে যদি গল্পের প্রয়োজন হয়, এবং যদি গল্পের প্রয়োজনে আসে, এবং আমাদের সেন্সর বোর্ডের ক্যাটাগরিকে আমরা চিন্তা করে, এবং সেন্সর বোর্ড থেকে পাশ হয়ে যদি যায়, যেখানে অশ্লীল লিরিক বা অশ্লীল অঙ্গভঙ্গি বা সুরের ব্যাপারের ওইরকম ব্যাপারটা থাকবে না, তাহলে দেয়ার ইজ নাথিং রং উইথ দিস, আমি সেটা মনে করি আসলে। বকুল ভাই। আমি ওই যে ইমনের আমি চাচা একটু এটা নিজেদের ঘাড়ে নিজের দায়িত্ব নিয়েই বলি। হ্যাঁ, আমি মনে করি রাজু ভাই হ্যালো, বলুন, কারণ ক্যাপ্টেন অফ দ্য শিপ কিন্তু পরিচালকই। আর আইটেম আমরা তো সং আসলে এন্টারটেইনিং, যেটা বলছিলাম যে আইটেম সং আসলে ওই প্রধানত বাণিজ্যিক কারণেই কিন্তু আসছে, এন্টারটেইনিং কারণে। কিন্তু তারপরও আমরা চেষ্টা করেছি যে অন্তত চলচ্চিত্রের সঙ্গে খাপ খাইয়ে যাতে আসে গানটা, সেই চেষ্টা করেছি। কিন্তু প্রকৃত অর্থে আইটেম সং ওই বাণিজ্যিক কারণেই এসছে। কোন কোন সিনেমায় আইটেম সং নাই, তারপরও সিনেমা বাম্পার হিট সিনেমা আছে, এরকম অজস্র সিনেমা আছে। প্রচুর প্রচুর ছবি আছে। আচ্ছা, বকুল ভাই একটা ব্যাপার জানতে চাবো, সেটা হচ্ছে যে এই সময় এসে আমরা যদি গত 5, 7, 10 বছর ধরি, সিনেমা গানে ভাষাগত পরিবর্তন আসলে কেমন হয়েছে? হ্যাঁ, ভাষাগত ব্যাপক পরিবর্তন হয়েছে। এটা আমি একজন গীতিকবি হিসেবে বলবো যে ভাষাগত পরিবর্তনটা কি, আসলে আমাদের ছবিটা এখন, আমাদের বাংলাদেশে যে ছবিগুলো নির্মাণ হচ্ছে, প্রথমে আমাকে দেখতে হবে যে এই চলচ্চিত্রগুলো কারা দেখছেন। কারণ কেউ তো আর ঘরের মানে একজন প্রযোজক যিনি লগ্নি করেন, তিনি তো শুধু টাকাটা লগ্নি করেন পয়সাটা নষ্ট করার জন্য, তিনি ব্যবসা করার জন্য, যে আমার এখান থেকে কিছু রিটার্ন আসবে সেজন্য কিন্তু তিনি অর্থটা লগ্নি করেন, ঠিক আছে, বিনিয়োগ করেন। তো সেই ক্ষেত্রে তিনি যে ছবিটা বানাচ্ছেন, সেই ছবিটা কাদের জন্য বানাচ্ছেন সেটা প্রথম উনি দেখেন, যে আমার চলচ্চিত্র কারা দেখছে। এখন আপনি দেখবেন যে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত তো এখন হলে গিয়ে ছবি দেখছে না, ছবি দেখছে আমাদের খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা বা নিম্ন মধ্যবিত্ত, তারাই একটা অডিয়েন্স, তারা এখনো বাংলাদেশ আমাদের চলচ্চিত্রটাকে বাঁচিয়ে রেখেছেন, কারণ তারাই ছবিটা টিকিট কেটে হলে ঢুকে এই হলের বাজে হলের মধ্যে, বাজে পরিবেশের মধ্যে তারা ছবিগুলো দেখছেন, এবং ব্যবসা সফল হচ্ছে কোনো কোনো ছবি বা সংখ্যাটা কম, এবং তারাই কিন্তু আমি মনে করি বাঁচিয়ে রেখেছেন। তো ওই অডিয়েন্সের কথা চিন্তা করে কিন্তু একজন পরিচালক ছবি নির্মাণ করেন, আমি জানি না, আমার আমার যেটা মনে হয় আর কি, তখন ওই নির্মাণ করতে গিয়ে তখন চিন্তা করছেন যে ওই দর্শক কি ধরনের সংলাপ পছন্দ করেন, কি ধরনের ওইটাকে অ্যাপ্লাই করছেন। সেই জায়গায় কিছু জায়গায় স্থূল হচ্ছে, কিছু জায়গায় ভাষাগত
পরিবর্তন ঘটেছে, সেটা গানের ক্ষেত্রে হোক, সংলাপের ক্ষেত্রে হোক। আমি জানি না রাজু ভাই আমার সঙ্গে একমত হবেন কিনা, মানে বাধ্য হয়েছে অনেক সময় যে আমার ছবিটাকে ব্যবসা সফল করতে হলে, ওই অডিয়েন্সকে নিতে হলে তাদের মন পছন্দ কিছু জিনিস আমাকে দিতে হবে। সেই জন্য কিছু হয়তো অ্যাপ্লিকেশন ছবির মধ্যে হয়েছে, যার জন্য আমাদের ছবির মান পড়েছে, গানের কোয়ালিটি নষ্ট হয়েছে, গানের সৌন্দর্য নষ্ট হয়েছে, বাণী নষ্ট হয়েছে, সেটা হয়েছে। কিন্তু সেটা আসলে একটা অবস্থা তৈরি হওয়ার কারণে কিন্তু এইসব কাণ্ডগুলো ঘটেছে। এটা কিন্তু এমন না যে আমি ইচ্ছে করে করলাম, তা না। আমি একজন প্রফেশনাল লিরিসিস্ট। আমি যখন একটা ছবিতে গান লিখবো, আমি কিন্তু পরিচালকের নির্দেশনা অনুযায়ী, পরিচালক যা চাচ্ছেন আমি সেটাই দেবো। পরিচালক যখন ওকে করবেন তারপরে কিন্তু গানটা রেকর্ড হবে, সুর হবে, শিল্পী গাইবেন, সেভাবে কিন্তু হচ্ছে। এটা এমন না যে আমি জোর করে এসে চাপিয়ে দিলাম সেটা করছে, তা কিন্তু না। তো আমরা একটা পরিচালকের হয়েই কাজ করি, এবং পরিচালক আবার চিন্তা করে তার যে প্রযোজক লগ্নি করেছে তাকেও একটা যদি না রেভিনিউ না আনতে পারে, তাহলে তো তার ছবিটা যদি হিট না হয় তাহলে সে আরেকটা ছবিও করতে পারবে না। তো সবকিছুর সঙ্গে একটার সঙ্গে আরেকটা জড়িত বলেই কিন্তু এখন চলচ্চিত্রটার এই যে অবস্থা এখন দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু একটা কারণও আছে। কিন্তু আমি এখন মানে যে জায়গায় আমরা আসছিলাম যে হ্যাঁ ওই মানটা অনেক কমেছে, ভাষাগত পরিবর্তন হয়েছে, একটু স্থূল হয়েছে। আবার এর মধ্যে যে খারাপ কিছু, মানে ভালো কিছু হচ্ছে না তা না, ভালো কিছু হচ্ছে। সংখ্যাটা ভালোটাই বেশি, খারাপটা হয়তো কম, কিন্তু খারাপটা আমাদের চোখে বেশি লাগছে, আমার এটা মনে হয়। না, কিন্তু আমি বলছি যে বকুল ভাই, আপনার আইটেম সং নাই এমন বহু হিট সিনেমা আছে। হ্যাঁ, সেটা তো আছে, মানে ও বলছে যে বহু হিট সিনেমা আছে, ইভেন আপনার গত দশকেও আছে, এই দশকেও আছে, আবার সেই 30 বছর আগেও আছে। হ্যাঁ, কিন্তু ওইটা আমাদের ক্ষতিই করেছে আসলে। আবার এমনও আছে যাতে আমি আপনার সাথে যোগ করি, কোন কোন ছবিতে আইটেম গান আছে এবং আইটেম গানটা হিট, কিন্তু ছবি কিন্তু ফ্লপ। অতএব আইটেম গান থাকলে যে ছবি চলবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নাই, সেটা গ্যারান্টি নাই। কিন্তু আইটেম সং মূলত আমাদের মানকে ক্ষুণ্ণ করেছে আমাদের, হ্যাঁ এইটা বলতেই হবে। আসলে আমাদের দেশে কিন্তু আসলে আইটেম গানের কালচারটা আমাদের বাংলাদেশের কোনোদিনই কোনো কালচার ছিল না। আমাদের বাংলাদেশে সেইভাবে কিন্তু কোনোদিন ক্যাবারেট ছিল না। সেরকম মানে একটা কাল্পনিক ওই বাকুর ডেনের মধ্যে নর্তকী নাচছে, হ্যাঁ, মানে একেবারে কাল্পনিক, মানে আমাদের লাইফ টাইমে মানে রিয়েলিটির সঙ্গে ম্যাচ করে না, আমাদের একেবারেই যায় না। হ্যাঁ, সেটাই। এখন ধরেন আমাদের ওই যে ছবিতে মানিকগঞ্জের বড় মিয়া, আতর মাখা রুনাল্লার কণ্ঠে কি সুন্দর গান। হ্যাঁ, ওইটাও কিন্তু দেখা গেছে যে গঞ্জের ইয়েতে গেছেন, সেখানে করছেন, কিন্তু গানটার সঙ্গে ছবির গল্পের সঙ্গে মিশিয়ে একটা সুন্দর একটা উপস্থাপন ছিল। এখন আমরা তখন ট্রেডিশন ছিল, কিন্তু প্রভাব আছে। মানিকগঞ্জের বড় মিয়া ওই ট্রেডিশন কিন্তু তখন সোসাইটিতে ছিল। আমি সেটাই বলছি। হ্যাঁ, যে কারণে ওই সমাজের সঙ্গে খাপ খাইয়ে এসছে। রাজু ভাই, এই যে আমাদের সম্পর্কের জায়গাগুলো সিনেমায় বদলে গেল, সিনেমা গানের ভাষায়, যে আমাদের প্রেম ভালোবাসাগুলো ছিল তুমি সম্পর্কের জায়গাতে, সেখানে হঠাৎ করে কলকাতার অনুকরণে আমরা সবাই তুই হয়ে গেলাম। প্রেম ভালোবাসা মানে তুই তুকারি। এই তুই তুকারি কি আসলে কি আমাদের সমাজে আসলে এটা এখন ঢুকে গেছে যে প্রেম ভালোবাসা মানে তুই তুকারি? আমরা মানে আমি যদি বলি যে আপনি একজন পরিচালক হিসেবে এটা রিসিভ করেছেন বলে একজন গীতিকার সেটাকে লিখেছে বলে একজন সঙ্গীত পরিচালক সেটাকে গানে রূপান্তর করেছে, সুর দিয়েছে, মিউজিক দিয়েছে, মানে আসলে আপনাদের অনুভূতিটা কি ছিল বা অনুভবটা কি ছিল বা আবিষ্কার করলেন কিভাবে এই যে তুই তুকারিতে আমরা ঢুকে গিয়েছি সম্পর্কের জায়গায়? আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলতে চাই যে শুধু গান নয়, আপনার ওই যে আমাদের পাশের দেশের দাদারা যাহা কিছুই করেন এদেশের বেশিরভাগ লোক তাহাতে ধন্য হন। হ্যাঁ, তো আপনি টেলিভিশনের যত রকম অনুষ্ঠান হয়, রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছু, ওরা যেটা করে এখানে সব হয়। হ্যাঁ, আবার ওদের দেশের সিনেমা আমাদের দেশের লোকজনরা বেশি নকল করে। ওরা মনে করে দাদারা যা কিছু করে তারা আমাদের সে গবেষণা বেশি করে, আমাদের এত গবেষণার দরকার নাই। তো এই যে মানে অনুকরণ প্রবণতা, এইটা সব ক্ষেত্রেই আছে, একেবারে মানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে হ্যাঁ সকল ক্ষেত্রেই আছে।
তো যাই হোক, এই যে তুই, হ্যাঁ তুমির জায়গায় তুই চলে এসছে। আমাদের কিন্তু এখন থেকে 10, 15, 20 বছর, 30 বছর, 40 বছর আগেও গানে যে তুই ছিল না তা কিন্তু না। আমাদের স্কুল কলেজে বন্ধুদের মধ্যে আমরা কাউকে বলতাম তুমি, কাউকে বলতাম তুই। হ্যাঁ, তো গল্পে যদি ওই রকম বিষয় থাকে যে হিরো হিরোইন পরস্পরকে তুই করে বলছে, তখন দেখা যেত গানে তুই করে আসতো। আমাদের 40 বছর আগেও গানে এসছে তুই। হ্যাঁ, তুই যদি আমার হইতি রে, কত Right, হিট গান, কত বছর আগের গান। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে তুই বা তুমি যেটাই আসুক, সেটা হচ্ছে যে সিনেমায় বিশেষ ক্ষেত্রে গল্পের অনুপাতে আসবে, গল্পের দাবি অনুযায়ী আসবে। সেখানে যদি হিরো হিরোইন পরস্পরকে তুই তুই বলে, তার গানে তুই তুই আসবে। আর যদি তুমি বলে, তাহলে তুমি আসা উচিত। ঢাকা শহর আইসা আমার হ্যাঁ পরাণ জুড়ে, ঢাকা শহর আইসা হ্যাঁ আমার পরাণ জুড়েছে, ওটার মধ্যে আছে হ্যাঁ অ্যাপ্লিকেশন তুই আছে, কিন্তু ওটার মধ্যে একটা নান্দনিকতা সৌন্দর্য আছে। হ্যাঁ, মানে ওই যে হ্যাঁ দুজনের কথার মধ্যে ওরা মৃত্যু ব্যাপারটা ছিল বলে ওটা অ্যাপ্লাই করেছে। সেটা আপনি যেটা বলছিলেন যে ও যদি সামঞ্জস্য থাকে যে হ্যাঁ তুই তুই করে সংলাপগুলো আছে, পরবর্তীতে গানটাও যদি তুই তুই করে আসে, সেটা কানেক্টেড। এই বকুল ভাই, হ্যাঁ, আমাদের এই যে দেবাশিস একটু আগে ওই যে কমেন্ট করেছে, দেবাশিসের বাবা আমাদের দিলীপ দা। দিলীপ দা কিন্তু সবাইকে আমাদের জুনিয়র তুই বলতেন। হ্যাঁ, আচ্ছা, চাষি ভাই ম্যাক্সিমামকেই তুই বলতেন, কি মধুর লাগতো। আচ্ছা, দাদা কিন্তু তুমি বললে আমাদের খারাপ লাগতো। হ্যাঁ, বরং এই তুই কি, এই কোথায় যাচ্ছিস, কি করছিস, এই তুই বললেই ভালো লাগতো। তো এই ব্যাপারগুলো সিনেমাও এইরকমই। হিরো হিরোইন পরস্পরকে যদি তুই বলে সম্বোধন করে এবং সেটা সিচুয়েশন যদি ওইটাই ম্যাচ করে, তাহলে তুই আসবে, অসুবিধা নেই। কিন্তু যেমন আমরা যে সুভা ছবিতে, চাষি ভাইয়ের ছবিতে আমরা গান করেছি চাঁদের রাশিতে বাদ ভেঙে যাবে, ওই গানটার মধ্যে তুই ব্যাপারটা আছে, কিন্তু তোর নয়নে আমার নয়ন। কিন্তু এখন যেটা ওই ইএফ তীর্থক ঠিকই বলছে, বুঝছেন, এখন ওই কলকাতায় তুইটা রোগে পরিণত হয়ে গেছে। পাশের দেশের বাতাসটা আমাদের এসে পড়েছে বলে আমাদের গানগুলোকে, আর ওখানে আসলে তুই ইয়া অনুপাতে আসেনি, ভালো লাগা থেকে আসেনি, আসে কিসে, ওদের রোগ হয়ে গেছে ওটা। হ্যাঁ, ওদের সবগুলো গানই তুই তুই করে দেখেছি। হ্যাঁ হ্যাঁ তুই বলতে হবে। হ্যাঁ, মানে তুই ভাইরাসে আক্রান্ত। আরো একটা অভিযোগ, একটু অভিযোগ তুই বকুল ভাই, রাজু ভাই পরিচয় দিবে, সেটা হচ্ছে যে বকুল ভাই আপনি যে কল্পনা থেকে গানটা লিখেন, আপনাকে একটা গল্প দিল ঠিক আছে, কিন্তু আপনি আপনার তো নিজে একটা কল্পনা সেখানে মিশেছে। আপনি একটা গান লিখলেন, ইমনদা যখন গানটাকে যখন মিউজিক করছে, সুর করছে, একটা স্বপ্ন ছিল যে এই গানটা এরকম হবে, ঠিক এরকম এরকম একটা শর্ট হবে। তারপর যখন রাজু ভাই সিনেমাটা রিলিজ দিল, দেখলেন যে আপনি গানের যে ফিল ছিল, ইমনদার যে মিউজিক ছিল, সবই শোনা যাচ্ছে, শুধু চিত্রায়নে আমরা দেখছি অন্য কিছু। মানে সেই ব্যাপারটা নেই, সেই ব্যাপার নেই। এটা আসলে এই দুর্ঘটনা কেমন লাগে? এই দুর্ঘটনা প্রচুর ঘটেছে, খুব মানে হলে গিয়েছি, একটা গান অসম্ভব সুন্দর আমার মনে আছে, আমি মেনশন করলাম না গানটা, মানে এত সুন্দর একটা রোমান্টিক গান হয়েছে, গানটা যখন রেকর্ডিং হয়েছে, গান শোনার পরে চোখে পানি চলে আসে, মানে এত ভাল লাগছে গানটা। ওই গানটা দেখার জন্য সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে হলে গিয়েছি ছবিটা দেখার জন্য। যখনই ওই গানটা আসলো এবং দৃশ্যায়ন দেখে আমি বেরিয়ে চলে আসছি হল থেকে। হ্যাঁ, তো আমি মেনশন করলাম না, এরকম দুর্ঘটনা অনেক ঘটেছে, যেটা আমরা একটা একরকম কল্পনা করে গানটা আমি লিখেছি, সুরকার সুর করেছেন, শিল্পী দিয়ে গাইয়েছেন, কিন্তু তখন আমরা পরিচালক, এখানে শ্রদ্ধার সঙ্গে বলি জাকিরে আছেন, যে আমরা চিন্তা করি যে ডিরেক্টর অফ দ্য শিপ, ক্যাপ্টেন অফ দ্য শিপ, হ্যাঁ, তার তার ইয়ে হয়ে তো আমরা কাজ করি, এবং তার কাছ থেকে আমরা ফাইনাল আউটপুটটা তো তার কাছ থেকে পাবো। তো তিনি যেভাবে চিন্তা করেছেন পর্দায় নিশ্চয় একটা ভালো কিছু পাবো, ওই আশা নিয়ে আমরা যাই অনেক সময়, কিন্তু অনেক গানে মানে দুঃখ নিয়ে আসতে হয়েছে, এবং অনেক সময় দেখা গেছে আর ছবি দেখতেই যাইনি যে এটা আর কি পিকচারাইজেশন হবে, কারণ একটা গান কিন্তু পিকচারাইজেশন থেকে কিন্তু গানটাকে অনেক দূর নিয়ে যায়। এমন অনেক গান আছে, যেটা ইমনও বলছিল যে অনেক ছবির গান সুপার হিট কিন্তু ছবি ফ্লপ করেছে। হ্যাঁ, কিন্তু ওই ছবিটা গানটার জন্য গেছে মানুষ হলে গানটা মানে ছবিটা দেখতে, গানের পিকচারেশন এত সুন্দর হয়েছে, এরকম রেফারেন্স অনেক আছে। আমরা অনেক সময় এরকম যারা লিখি বা সুর করে বা যারা গায়, তারা কিন্তু এরকম অনেক সময় খুব হতাশ হই তখন এটার পিকচারেশনটা দেখি, যে গানের কথা একরকম, পিকচারেশনটা অন্যরকম। দেখা যায় যে ছবিটা, গানটা খুব রোমান্টিক, কিন্তু এত কমার্শিয়াল কিছু দৃশ্যায়ন হয়েছে, শর্ট ধরা থেকে শুরু করে, এটা একদম গানের সঙ্গে যাই না, যার জন্য গানটা
ভালো জিনিসটা কানের মধ্যে না গিয়ে চোখের মধ্যে লেগে আছে খারাপ জিনিসটা, আমি কানের মধ্যে ওই সুরটাকে নিয়ে হয়তো বেরোতে পারি। আবার উল্টাও হয়, হ্যাঁ বকুল ভাই, জি আবার উল্টাও হয় যে আপনার একটা সাধারণ মানের গান পিকচারাইজেশনের কারণে অসাধারণ লাগছে, হ্যাঁ না সেটাই বলছি, সেটাই তো বলছি। হ্যাঁ এটাও হয়। তবে আমি যেটা চেষ্টা করেছিলাম বকুল ভাই, আসলে জি। পারিনি, সেটা হলো গীতিকার, সুরকার, পরিচালক এবং কোরিওগ্রাফার, এই গান নিয়ে 4 জন বসবেন এবং 4 জন মিলে গবেষণা করবেন পিকচারাইজেশন কি হবে, প্রতিটা মিউজিক পিসে কি কি ধরনের শট, কিভাবে এটা ওই যে কি বলি আমরা আমরা যে কিবোর্ড, হ্যাঁ মানে শব্দটা ভুলে গেলাম, মানে কোরিওগ্রাফির একটা আগে ইয়া তৈরি হবে, বোর্ড তৈরি হবে, হ্যাঁ। তো এই 4 জনকে এক জায়গায় করে সমন্বয় করে গান পিকচারাইজ করব, কিন্তু সেই জন্য চলচ্চিত্রে যে সময় দরকার, হ্যাঁ, এবং এই প্রত্যেকটা টেকনিশিয়ানের যে পরিমাণ সময় দেওয়া দরকার সেই সময় আসলে দেওয়া আমাদের সময়ে সম্ভব হয়। রাজু ভাই, আমরা তো সিটিং এ দেখেছি যে এখানে মাসুম বাবুল ভাই এসে এসে বসেছিলেন গানের সময়, গান সিটিং থেকে শুরু করে রেকর্ডিং পর্যন্ত। আমরা একটা সিটিং আমি চেষ্টা করেছি যে আমার গান রেকর্ডিং এ মনে করেন যে গীতিকার, মিউজিক ডিরেক্টর এবং মাসুম বাবুল ঢাকায় নিয়ে আসছি, সে রেকর্ডিং এ ছিল এবং গান নিয়ে আলোচনা হয়েছে, আমি কি চাই কি ভেবেছি, তারপরে মিউজিক ডিরেক্টর গীতিকার কি রকম ভেবেছে এই ভাবনাটা তাকে দিয়ে দেওয়া, হ্যাঁ, এবং সে ওইটাকে ফলো করে। তো এইভাবে যখন আবার সমন্বয়টা হয় তখনই গান পর্দায় সুন্দর হয়। কারণ এই যে মিউজিক ডিরেক্টর কম্পোজিশনটা তো মিউজিক ডিরেক্টর করে, নাচের একটা গানের কোরিওগ্রাফটা সুন্দর করার জন্য তার একটা প্রচেষ্টা থাকে, এবং আমার মনে করি ইমন এই আরো ভালো করতে পারবে। সবই ঠিক আছে, আপনাদের আলোচনা তো আমি শুনছি বকুল ভাই, সবই সুন্দর, সবই ঠিক আছে। আমরা সব চিন্তা করে রেকর্ডিং করলাম, কোরিওগ্রাফার কি চিন্তা করলো, শুটিং স্পটে গেল, রাজু চাচা যা যা অ্যারেঞ্জমেন্ট করার, 20 জন 25 জন ডান্সার পিছনে ওয়েট করছে, বিশাল বড় সেট, কিন্তু হিরো ঘুম ভাঙে না। হিরোর আসার কথা সকাল 8টার সময়, 12টার সময় হিরোর ঘুম ভাঙে না, সারা রাত হয়তো বা মানে যাই হোক হোয়াট এভার, হ্যাঁ। তারপর হিরোইন মেকআপ নিয়ে আস্তে আস্তে বাজলো 4টা, ওইদিকে সান ডাউন কিছুক্ষণ পরে। তারপরে রাজু চাচা বললো ভাই যেমনি হোক শেষ করেন গান, তাহলে পরের দিন থেকে আমার শিডিউল না, ছবি রিলিজ হবে না ঈদে, ওতে কোনো মতে শেষ করো গান। পরে মিউজিক কাটো, মিউজিক যেখানে এত চিন্তা করে মিউজিক বানিয়েছে ওখানে মিউজিক পিস ফেলে দেওয়া হলো, গানের 2টা অন্তরের জায়গায় 1টা অন্তরের কথা হলো, মুখের রিপিটেশন বাদ, 4.5 মিনিটের গান কোনো মতে 2.5 মিনিটে কোনো মতে পিকচারাইজ করে দেওয়া হবে কি? তো সবারই সমন্বয় থাকতে হবে। হ্যাঁ, সমন্বয়টা যখন সুন্দর হয় তখনই সবকিছু ভালো হয়। আমার মনে আছে বকুল ভাই, আমার আপনার একটা খুব জনপ্রিয় গান আসবার কালে আসলাম একা, মান্না আঙ্কেলের ছবি, জেমস ভাইয়ের গাওয়া, জেমস ভাইয়ের প্রথম প্লেব্যাক, এটার আমরা কতদিন সিটিং গেছি বলেন বকুল ভাই, একটা গান কিন্তু রেডি ছিল, লাস্ট গান ছিল ওইটা, হ্যাঁ, ছবিটার তখন নাম হওয়ার কথা ছিল মিস্টার দাউদ, মনে আছে? এটা কিন্তু মনের সাথে যুদ্ধ ছিল না, হ্যাঁ। আমরা কিন্তু আমার ওই যে সত্যজিৎ স্টুডিওতে বসে গানও রেডি, হঠাৎ করে মান্না আঙ্কেল বললেন যে জেমসকে দিয়ে গাওয়ালে কেমন হয়, তখন আবার নতুন করে কিন্তু গান তৈরি হলো জেমস ভাইয়ের সাথে। 15 দিন আমি ইমন আর আমি জেমস ভাইয়ের কাছে বাসায় আমরা কয়েকটা ডেমো স্কেচ করে নিয়ে গিয়েছিলাম, হ্যাঁ, একটা গান আবার না এটা হয় নাই, আমার গানের মতো স্টাইল হয় না, আবার চল বসি, এরকম করে 15 দিন পরে কিন্তু জাস্ট গানটা রেডি হলো, তারপর তো রেকর্ডিং, পিকচারাইজ ছিল, অসাধারণ পিকচারাইজ। তো টোটালটা সমন্বয়টা যখন পারফেক্ট হয় তখন কিন্তু আসলে জিনিসটা কিন্তু অডিয়েন্সের কাছেও ভালো লাগে। কোনো একটা প্রতিটা জায়গায় আসলে, যেমন রাজু যেটা বললেন যে গীতিকার, সুরকার, সিঙ্গার, প্রপার কম্পোজিশন, প্রপার কোরিওগ্রাফি, এবং কোরিওগ্রাফির ডিজাইনটা হওয়ার পরে সেইটার যদি সম্পূর্ণ এফোর্টটা যদি আর্টিস্টও দেন, যিনি এটার সাথে লিপসিং করবেন, যা যে অভিনয় করবেন, সেটা হয়। তারপরে কালার গ্রেডিং এবং প্রপার পাবলিসিটিটাও এখন একটা বড় ব্যাপার হয়ে গেছে। সবকিছু হলেই কিন্তু একটা গান কিন্তু অডিয়েন্সের কাছ পর্যন্ত যায়, আসলে এভরিথিং ইম্পর্টেন্ট। শুধু একটা ভালো গান হলো, আমার বকুল ভাইয়ের আমরাও দুঃখ করি, আমাদের গানের নাম নাই বললাম, আমাদের খুব পছন্দের একটা গান, সেদিনও বকুল ভাই আমাকে ইনবক্স করছে, এত সুন্দর একটা গান, পিকচারাইজেশনের কারণে গানটা মানে মুখ পেল না। বকুল ভাই বুঝছেন আপনি কোনটা গানের কথা বলছি?
তো আমরা এখন এই যে করোনাকালীন সময়ে তো গান পাঠাই। হ্যাঁ, একটা ভালো গান যদি প্রপার জায়গায় প্রপার পিকচারাইজেশন না হয়, প্রপার অডিয়েন্সের কান পর্যন্ত পৌঁছালো না, দৃষ্টি পর্যন্ত পৌঁছালো না, কষ্টই লাগে আমাদের। একটা কষ্টের একটা সুন্দর ফল এটার লাভ হলো না কোনো। ধন্যবাদ। ইতিমধ্যে আবার চিত্রনায়ক শাহরিয়াজ আমাদের সাথে যুক্ত হয়েছে। হ্যালো শাহরিয়াজ, শাহরিয়াজ আমার খুব ইম্পর্টেন্ট, ভালো লাগছে। একজন অভিনেতা, ওর অভিনয় আমার খুব ভালো লাগে। একটা পাগলামি আছে ওর অভিনয়ের মধ্যে। হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো। যে কোনো ভাবে ওকে আমি বলি যে তার মানে সে হচ্ছে না, হতে হতেও কেন যেন হচ্ছে না। মানে অনেকদিন যাবতে আমরা দেখছি আমাদের অনেক নায়ক নায়িকা আছে, হতে হতে হচ্ছে না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আমরা একদম শেষ দিকে চলে আসি ভাইয়া। যদি আমরা একটু আশাবাদের কথা শুনতে চাই যে করোনা ওকে এটা সারা পৃথিবীর সমস্যা, শুধু আমাদের চলচ্চিত্রের জন্য না। তো এরকম একটা জায়গায় গিয়েছে, তো ঠিক আছে গেল। কিন্তু করোনা পরবর্তী আমাদের চলচ্চিত্র, আমাদের গান, আমাদের সবকিছু মিলে, যেহেতু সিনেমা নিয়ে আসলে আমাদের সম্পর্ক, ব্যক্তিগত এর বাইরে যাই থাকুক, তো এইখানে আসলে ভাইয়া কেমন সিনেমা দেখতে চাচ্ছেন করোনা পরবর্তী? আমার ধারণা এই 2 মাসে অনেকের মাথায় অনেক কিছু ঢুকেছে, ভুল কি ছিল, কি করা যেত বা কি করতে পারে, হয়তো অনেক কিছু হয়তো ভেবেছে অনেকে। আমি যদি শুরু করি, রাজু ভাই আপনি বলেন আগে। আমি ভাই করোনা আসার আগে জি জি 4-5 মাস যাবত মানে বসে ভেবেছি যে কি করব সামনে। যেভাবে সিনেমা বানাইছি সারা জীবন, এইভাবেই সিনেমা বানাবো না বানাবো না, অফ করে দিব। কারণ হচ্ছে যে আমি যে সময় পরিচালক হয়েছি সেই থেকে আজকে পর্যন্ত আমাদের আমি পেইড ডিরেক্টর হিসেবে ছবি বানিয়েছি, প্রযোজক ফিনান্স করেছে, আমি ছবি বানিয়েছি। তো একটা লোকের টাকা দিয়ে যখন ছবি বানায় তখন 16 আনা তার মতামত মানে ফেলে দেওয়া যায় না। কিছু ব্যাপার তাদের চাপিয়ে দেওয়া থাকে, আরোপিত থাকে, তাদের ইচ্ছা অনিচ্ছা কিছু হইলেও, হ্যাঁ 16 আনার মধ্যে 2 আনা হইলেও তাদের ইচ্ছা অনিচ্ছা রাখতে হয়। তো তাতে করে গিয়ে হয় কি, একটা পরিচালক যেভাবে 16 আনা চিন্তা করেছে, ওই 16 আনাটা সে পর্দায় নিয়ে যেতে পারছে না বা পারেনি। তো যে কারণে ভাবছিলাম যে সিনেমা হয় করব না, বাদ দিব। আর যদি তা না হয়, সিনেমা করি, তাহলে যেভাবেই হোক টাকা পয়সা জোগাড় করে নিজের সিনেমা নিজে বানাবো, অন্যের সিনেমা আর বানাবো না। এভাবে ভেবেছিলাম এবং কিছু টাকা পয়সা জোগাড় করার জন্য নেটওয়ার্ক করেছি এবং একটা আয়োজন হয়েছিল, কিন্তু ইন দি মিন টাইম করোনা এসে গেল। তো যদি আবার কখনো মাঠে নামার সুযোগ হয়, তাহলে ওইভাবেই চিন্তা করব যে নতুন করে আমার মতো করে আমি সিনেমা বানাবো, কারো মানে অন্য কারো মত এক আনাও নিব না। যদি সেভাবে পারে সিনেমা বানাতে বানাবো, নইলে বানাবো না। ধন্যবাদ রাজু ভাই। ইমন শাহজাহান, করোনা পরবর্তী পরিস্থিতি এখনো বোঝা যাচ্ছে না। পুরো পৃথিবীতে এইরকম আমরা দেখিনি, আমাদের লাইফে আমরা দেখিনি যে পুরো পৃথিবীতে একবারে একটা ক্রাইসিস মোমেন্ট পুরো পৃথিবীর সবাই ফেস করছে। বিভিন্ন দুর্যোগে হয়তো পৃথিবীর একটা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা কোনো একটা দেশের একটা জায়গা হয়েছে, এই পুরো পৃথিবী একসাথে একই জায়গায় মানে ঘরবন্দি। এরপরে যে কি হবে পরিস্থিতিটা, বিশেষ করে পাবলিক গ্যাদারিংটা ডেফিনেটলি অনেক কমে যাবে। মানুষ অনেক ভয় পেয়ে গেছে, অনেক মানুষ অনেকে নিজের ইনস্টিটিউটকে রক্ষা করার জন্য হয়তো বা পাবলিক প্লেস সেভাবে ওপেন করবে না। এখন সিনেমা হলে যে সিনেমা দেখাটা, আমেরিকার সবচেয়ে বড় চেইন যেটা এএমসি চেইন যেটাকে বলা হয়, এএমসি একটা নামে একটা সিনেমা চেইন আছে, ওদের মানে হাজার হাজার সিনেমা হল ওদের আন্ডারে, ওরা এই বছর ওপেন করবে না। এবং এমনও শোনা যাচ্ছে যে এই বছর পর্যন্ত বন্ধ রাখলে পরে আবার এই ক্ষতিটা মানে পুষিয়ে আবার নতুন করে ব্যবসা আসতে পারবে কিনা। তাহলে কি হবে? তাহলে আমরা এখন স্ট্রিমিং সার্ভিস যেরকম নেটফ্লিক্স বা অন্যান্য যেরকম অনলাইন ঘরে বসে ছবি দেখি, ছবি বানানো কিন্তু বন্ধ হবে না, গান বানানো বন্ধ হবে না, কিন্তু যদি হলে দর্শক কমে যায় তাহলে বাজেটটা কিরকম দাঁড়াবে? আমরা কি অনলাইন মিডিয়া থেকে সেই রেভিনিউটা পাবো? এখন একটা সিনেমা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, 1.5 থেকে 2 কোটি টাকা খরচ হয় একটা ছবি বানাতে, হল থেকে তার 80% আসে, আর বাকি 20% অডিও এবং অনলাইন রাইট বিক্রি করে। তাহলে কি একটা 2 কোটি টাকার ছবি বানিয়ে আমরা কি সেটা কি আমি লগ্নিটা আমি তুলতে পারবো? একটা প্রযোজক চিন্তা করবে যে তাহলে কি হবে? তাহলে ছবির বাজেটটা হয়তো বা কার্টেল করতে হবে। বাজেটটা কার্টেল করার সাথে সাথে টেকনিশিয়ান,
এবং আর্টিস্ট সবারই রেমুনারেশন কমে যাবে। তো এমনিতেই আমরা কম নেই, অনেক কম নেই। বাংলাদেশের একজন পরিচালক যে পরিমাণ রেমুনারেশন নেওয়া উচিত একটা বছর ছবির জন্য স্পেন্ড করে, যে টাকা রেমুনারেশন পায় একেবারেই তুচ্ছ, একেবারেই নামমাত্র। সেখানেও যদি আরো কমে যায়, হয়তোবা রাজু চাচার মতো শিক্ষিত একজন লোক তখন হয়তোবা প্রফেশনই চেঞ্জ করতে বাধ্য হবে। বা বকুল ভাই, যেহেতু বকুল ভাইয়ের একটা খুব ভালো স্টাবলিশ জব আছেন, বকুল ভাই হয়তোবা ঠিক আছে কম্প্রোমাইজ করে আমার মনে হয় মনের তাগিদে গান লেখা ছাড়বেন না। কিন্তু প্রফেশন হিসেবে যে একজন যে লিরিসিস্ট বা একজন প্রফেশনাল যে মিউজিক ডাইরেক্টর, যে মিউজিকের উপরে ডিপেন্ড করে তার সংসার চালায়, যখন দেখবে যে এমনিতেই কম পাচ্ছিলাম, কোনো মতে চলছিলাম, এখন কমে এখন অর্ধেকেরও কমে গেছে, তখন কিন্তু এটাকে আর প্রফেশন হিসেবে নেওয়া যাবে না। অনেক কিছু বড় বড় জিনিস কিন্তু আমরা আগামীতে ফেস করতে যাচ্ছি, এবং কিভাবে এটাকে আমরা কাটিয়ে উঠে আবার জায়গায় জায়গায় চলে যাব, এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ আমাদের সামনে। না, অনেক বড় চ্যালেঞ্জ সিনেমার জন্য, অনেক বড় চ্যালেঞ্জ। বকুল ভাই, আপনার শেষ কথা। ইমন সবকিছু বলে ফেলেছে। মানে আমি ও যে কথাগুলো বলছে এই কথাগুলোই মানে আমি বললে এই কথাগুলোই বলবো। কারণ চলচ্চিত্র এখন এই করোনাকালীন সময়টা কবে শেষ হবে এবং শেষ হওয়ার পর যে বিষয়টা দাঁড়াবে, অর্থনীতি বিপর্যয়, যেই ছবিগুলো নির্মিত হয়ে আছে বা যেই ছবিগুলো অর্ধনির্মিত, এই ছবিগুলো আগে তো উঠতে হবে, তারপরের সিদ্ধান্তটা আসবে যে তারপরে কারা ছবি বানাবেন, কারা ইনভেস্ট করবেন। মানে আসলে পুরো জিনিসটা ভাবতে গেলেই কিন্তু আসলে মাথা গুলিয়ে যায়। মানে কোনো আমি আমি নিজ থেকে কোনো এক সমাধান খুঁজে পাই না। আমি একটা বুঝি যে আমাদের একটা বড় বিপর্যয় নেমে এসেছে এবং এইটা কিন্তু আমাদেরকে অনেক কিছুই পরিবর্তন করে দিবে। আদৌ আমাদের চলচ্চিত্র কতদিন পরে নির্মাণ শুরু হবে বা লগ্নিকারক লগ্নি করবেন কিনা, ওই জায়গায় প্রশ্ন দাঁড়িয়ে গেছে। ও যেটা বলছিল যে এখন স্ট্রিম করে ওই যে আপনার আইফ্লিক্স নেটফ্লিক্স এর মতো হয়তো ওই দিকেই মানুষ হয়তো চলে যাবে, কারণ এখন মানুষ কিছুটা অভ্যস্ত হয়ে গিয়েছে এখন এই অনলাইনে ছবি দেখা, হ্যাঁ, নেটফ্লিক্স এর মাধ্যমে। হয়তো সেই জায়গায় আমার মনে হয় যে ওই জায়গায় হয়তো ভবিষ্যৎটা যাবে ওইদিকে। ছবি বানানো বন্ধ থাকবে না, সেটাও মনের মতো আমি বলবো, কিন্তু মাধ্যমটা তো চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ যেহেতু আমার সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য আমরা একটা বড় গ্যাদারিং এখন সব জায়গা থেকে এভয়েড করা, এটা আগামী হয়তো আরো 1-1.5 বছর চলবেই। আমি সিনেমা হলে যেতে পারবো না, অনেক মিনিমাম একদম অভ্যাস হয়ে যাবে না যাওয়া। হ্যাঁ, মানুষ তখন বলবে যে ভাই না যাই, ঘরে বসে যখন দেখতে পাচ্ছি দরকার কি সিনেমা হলে যেয়ে দেখার। মানুষের মধ্যে একটু চেঞ্জ চলে আসবে। এবং ভয়টা যেটা বলুন ভাই, এখন যেটা আমি ইয়ে করছি, যে বাজেটে ছবিটা তৈরি হচ্ছে, সেই বাজেটের ওই টাকাটা আমরা পাবো কিনা নেটফ্লিক্স বা এরকম স্ট্রিমিং সার্ভিস থেকে। যদি না পাই তাহলে বাজেট কমাতে হবে, তাহলে মানও কমে যাবে সাথে সাথে। বাজেট কমে কখনো ভালো সিনেমা হবে না চাচা। এক্স্যাক্টলি, কিন্তু একটা বাজেট কমিয়ে কখনো ভালো সিনেমা হবে না। না না, যিনি বাজেট লগ্নি করছেন তিনি তো তার অর্থটা রিটার্ন চাইবেন, সেটা কি সম্ভব? এই যে সেইটা তো অনিশ্চিত হয়ে গেল এখন। সিনেমা হল, এই যে গ্যাদারিং, এটা আগামী কবে আবার সিনেমা হল চালু হবে এটা অনিশ্চিত হয়ে গেল। তারপরও আসলে আমাদেরকে আশা নিয়ে থাকতে হবে। আমরা সবাই আশার মধ্যেই থাকি, আমরা সবাই দেখতে থাকি আসলে কি আছে ভবিষ্যতে, কারণ একা আমাদের না, সারা পৃথিবীর জুড়েই হয়তো কোনো না কোনো উপায় চলে আসবে। দর্শক, আজকে আমাদের এখানে আমাদের আয়োজনে ছিলেন জাকির হোসেন রাজু। তারপরেও সিনেমা বানাবো, দরকার হলে ঘরে বসে একা দেখবো, তাও বানাবো। তিনজনের একটা পরিচয় আমি আগে বলিনি, এখন বলি। তিনজন, একটা সম্পর্ক হচ্ছে চলচ্চিত্র, আরো একটা ব্যাপার হচ্ছে তিনজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মানুষ, আমাদের দেশের আইকন, আমাদের অবশ্যই সম্মানের মানুষ। আমরা এই মানুষগুলোকে নিয়ে আগামীতে আরো হয়তো বড় কোনো আয়োজন নিয়ে আসবো। এই অতিথিরা একই সাথে আসতে পারেন, অন্য কোনো অতিথির সাথে আসতে পারেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মিলেমিশে থাকবেন এবং অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে মিলেমিশে থাকেন। করোনা মুক্ত বাংলাদেশে একসাথে আমাদের সিনেমা হলে দেখা হোক। আমরা সবাই রাজু ভাইয়ের সিনেমা, বকুল ভাই আর ইমন সাহা দাদার তৈরি করা এক একটা গান নিয়ে আমরা সবাই সেই সিনেমা দেখি। সিনেমা হলে শীষ বাজুক, হাতে তালি বাজুক, এবং সিনেমা হলে ভিলেনের কোনো একটা দৃশ্যে আমরা সিটে আগের মতো লাথি দেই, গালিগালাজ করি, কিন্তু হাউসফুল যাক,
সবার মতো। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে। খোদা হাফেজ।